হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, ক্লাস 11-এর একটা ইম্পর্টেন্ট টপিকসের মধ্যে সেটা পড়ে, এবং আমরা বলেছিলাম যে হ্যাঁ, এই টপিকসগুলো আমরা কভার করে করে যাব। সেই জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য পরবর্তী ভিডিও, যেটা হচ্ছে তোমার ওয়ার্ক এনার্জি পাওয়ার নিড, অর্থাৎ কার্য শক্তি ক্ষমতা। তো দেখো, কার্য কি জিনিস আমরা আগের চ্যাপ্টার পর্যন্ত পড়ে এসেছিলাম যে কোনো বস্তু রয়েছে, তাকে একটা বল দিলে সে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তার যদি ঘর্ষণ থাকে তাহলে তার জন্য কিছুটা শক্তি তার অপচয় হয়। এবার এই যে আমি কার্যটা করছি, অর্থাৎ বলটাকে আমি এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাচ্ছি, তো সেটা কিভাবে হচ্ছে? এক মিনিট। হ্যাঁ, ধরো একটা বস্তু রয়েছে, বস্তুটা নত তলের সাথে রয়েছে। এবার বস্তুটার উপর ধর একটা বল প্রযুক্ত হচ্ছে এফ। তুমি একটা বল তাকে প্রযুক্ত করেছো, কিন্তু বলটা প্রযুক্ত করা সত্ত্বেও সেটার কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন কিন্তু হচ্ছে না, সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে না। তাহলে কিন্তু আমি বলবো তুমি কিন্তু কোনো প্রকারে কার্য করনি। অর্থাৎ তুমি যদি সারাদিন ধরে একটা দেয়ালকে ঠেলে যাও, তুমি যতই ঘাম ঝরাও না কেন, আমি কিন্তু বলবো তুমি কিন্তু কোনো কার্য করনি। তুমি তখনই কার্যটা করতে পারবে যখন দেখা যাবে যে তুমি কিন্তু দেয়ালটাকে সরাতে পেরেছো, তখনই বলবো হ্যাঁ তুমি কার্য করেছো। কিন্তু তার আগে কিন্তু তুমি কোনো রকম কার্য করনি। অর্থাৎ কোনো বস্তুর যদি স্মরণ হয় তবেই তার কিন্তু কিছু পরিমাণে কার্য হবে। এটা এবার মাপবো কি করে আমরা? ধরো এই বস্তুটাকে আমি এস পরিমাণে সরিয়েছিলাম, তাহলে এর দ্বারা যে কৃতকার্যটা হবে সেটা আমি বলবো যে প্রযুক্ত বল ডট তার স্মরণ। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর এফ বল ক্রিয়া করে এবং সেটা যদি এস ডিস্টেন্স পর্যন্ত সরে যায়, তাহলে আমি বলবো তুমি কত কার্য করেছো? তুমি কার্য করেছো তোমার দ্বারা প্রযুক্ত বল ইন্টু তুমি যতটা সরিয়েছো ততটা। এটাই হয়ে যাবে তোমার দ্বারা প্রযুক্ত কৃতকার্য বা ওয়ার্ক। এবার ধরে নাও তুমি একটা বস্তুকে সোজাসুজি না ঠেলে তুমি একটা অ্যাঙ্গেল করে তাকে তুমি টেনেছো। এরকম একটা রোলার বসানো রয়েছে যেগুলো দিয়ে মাটিকে সমান করে, তুমি হাতে করে ধরে তাকে টেনেছো। তুমি বল তো লাগাচ্ছ উপরের দিকে, কিন্তু বস্তুটাতে আসছে ভূমির সাথে সাথে। তাহলে সেক্ষেত্রে কিভাবে হবে? কারণ এদিকে তো বস্তুটা সরণ হয়নি, সরণের দিক বলের দিক এবং বস্তুটা সরণের দিক তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, যদি থিটা ধরো সরণ থিটা যদি কোণ হয় অনুভূমিকের সাথে, তাহলে অনুভূমিক উপাংশটা কত হয়? সেটা হয়ে যায় এফ কস থিটা, এবং উলম্বটা হয়ে যায় এফ সাইন থিটা। আমার এফ সাইন থিটাটা দরকার নেই এখন, কারণ আমরা জানি যে যেদিকে আমার সরণ হয়েছে সেদিক বরাবর আমাকে বলটা প্রযুক্ত করতে হবে। তাহলে আমরা যদি কৃতকার্যটা দেখি, সেটা কত হয়ে যাবে? এফ ইন্টু ধরো ডিএস ট্রাভেল করেছে পথ, এফ ইন্টু ডিএস কস থিটা, মানে এফ কস থিটা ইন্টু ডিএস। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়ার্ক হচ্ছে এফ ডট ডিএস, কারণ কস থিটাটা ভাঙলে দেখো ডট প্রোডাক্টকে ভাঙলে দেখো কস থিটা কিন্তু আসে। অর্থাৎ যে কোনো বস্তুর কৃতকার্য যদি আমি মাপতে যাই তার উপর কতটা কৃতকার্য হয়েছে, সেটা আমরা পেয়ে যাই বস্তুটা দ্বারা প্রযুক্ত বল ইন্টু হচ্ছে তার ডট তার স্মরণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে কিছু জিনিস যেগুলো আমার বলার ছিল। এবার দেখো, কৃতকার্য তো হলো, কৃতকার্যের একক কি? কৃতকার্যের একক হচ্ছে জুল। কৃতকার্যের একক হলো জুল। এবার কৃতকার্যর সিজিএস একক হচ্ছে আর্ক এবং এসআই একক হচ্ছে জুল। আমরা দেখতে পাচ্ছি যদি ধরো কৃতকার্যটা আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা সোজা পথে হচ্ছে, সেটা যদি না হয়ে একটা এরকম পথে হয়, ধরো একটা পথ বেঁকে যাচ্ছে, সেক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? কৃতকার্যটা কি হবে? এই কোণটা ধরে নাও থিটা, এখানে ক্ষুদ্র একটা তোমার সরণ হচ্ছে ডিএস, তার সাথে প্রযুক্ত বলে যে কোণটা থিটা। আমরা জানি কৃতকার্য কত হয়? এফ ডট ডিএস হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব? আমরা করব ইন্টিগ্রেশন এই গোটা পথের জন্য। কারণ কি? কারণ হচ্ছে সোজা পথে সে যাচ্ছে না, সে একটা পথে বেঁকে যাচ্ছে। অর্থাৎ কৃতকার্য যদি আমি ওয়ার্ক ডান যদি বের করতে যাই, তাহলে আমাকে এ থেকে বি পথের জন্য আমাকে বের করতে হবে। এবার এটা তুমি ভাঙতে পারো, এ থেকে বি এফ ডিএস কস থিটা, তুমি সেটা ভেঙে নিতে পারো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা দেখেছি কৃতকার্যের একক হচ্ছে তোমার আর্গ, সিজিএস এবং এসআই একক হচ্ছে জুল, যেটা আমরা ক্যাপিটাল জে দিয়ে লিখি অথবা স্মল জে ও ইউ এল ই দিয়ে লিখি।
1 জুল ইকুয়াল টু 10⁷ আর্ক। এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা কি জিনিস? ধরো একটা দুটো জমি রয়েছে, সমান আকারের দুটো জমি, দুজন ডিফারেন্ট লোককে আমি কাজ দিয়েছি যে জমিটাকে তোমরা কোপাও। একটা লোক একদিনে গোটা জমিটাকে কুপিয়ে দিয়েছে, কিন্তু আরেকজন যে রয়েছে সে 1.5 দিন লাগিয়ে দিয়েছে। আমি কি বলবো? যে প্রথম লোকটা ছিল তার ক্ষমতা বেশি, সে একদিনের মধ্যে গোটা কাজটা সম্পন্ন করে দিয়েছে, আর দ্বিতীয় জনের ক্ষমতা কম, সে টাইমটা বেশি লাগিয়েছে। অর্থাৎ আমাদের যে ক্ষমতা বা পাওয়ার যেটা হবে সেটা কি হয়ে যাবে? মোট কৃতকার্য বাই সময়। তুমি যত কম সময়ে সেম কার্যটা সম্পন্ন করছো তোমার ক্ষমতা কিন্তু তত বেশি হবে। এটা হয়ে গেল পাওয়ার বা ক্ষমতা। এর একক কি? এর সিজিএস একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, ওয়ার্কের একক বাই হচ্ছে সেকেন্ডের টাইমের একক, এবং এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড, যে জুল পার সেকেন্ডকে আমরা অনেক সময় ওয়াট বলি। তাহলে পাওয়ারের এসআই একক হচ্ছে ওয়াট। আর একটা ব্যবহারিক একক হচ্ছে সেটা হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ারকে লেখা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু, এটা তো পাউন্ডে লেখা রয়েছে, কিন্তু 1 হর্স পাওয়ার এটা মনে রাখবে 746 ওয়াট মতো কিন্তু হয়। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এই জিনিসগুলোকে তোমাদের কিছু মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা কিছু জিনিস আসছি, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক আর নো ওয়ার্ক। 1 নম্বর আমি দিলাম পজিটিভ ওয়ার্ক। আচ্ছা, পজিটিভ ওয়ার্ক কি জিনিস? পজিটিভ কৃতকার্য বলছি মানে কৃতকার্য ধনাত্মক হবে। কখন হবে ধনাত্মক? আমি দেখতে পাচ্ছি কৃতকার্য W ইকুয়াল টু F ডট ডিএস বা এফ ডিএস কস থিটা। যখন থিটার মানটা 0, অর্থাৎ এই যে এফ এবং ডিএস তাদের মধ্যবর্তী কোণ যখন 0, যেদিকে ফোর্স ক্রিয়েট হয়েছে সেদিকে আমার সরণ হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে বলবো যে যে ওয়ার্কটা হচ্ছে সেটা হচ্ছে এফ ডট ডিএস এর সাথে সমান। অর্থাৎ এই ধরনের ওয়ার্ককে আমরা কি বলবো? পজিটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কি জিনিস? নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কার্য। ঋণাত্মক কার্য আমরা কাকে বলবো? যখন ধরো তুমি ফোর্স লাগিয়েছো একদিকে কিন্তু তোমার সরণ হচ্ছে অন্যদিকে, তাহলে এক্ষেত্রে যে থিটাটা হয়ে যাবে সেটা কত হয়ে যাবে? সেটা তো 180 ডিগ্রি দেখতে পাচ্ছি। এফ এদিকে কিন্তু ডিএস এদিকে, এফ আর ডিএস এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আমি যদি মানে কৃতকার্য দেখতে যাই সেটা দেখবো এফ ডিএস cos 180 ডিগ্রি। cos 180 মান কত? -1। তাহলে এই ধরনের কৃতকার্যকে আমরা কি বলবো? ঋণাত্মক কৃতকার্য। ধরো কেউ হাতে করে সুটকেসটা উপরের দিকে তুলেছে, তার যে দিকটা হচ্ছে মানে হচ্ছে তার যে সরণের দিকটা এবং বলের দিকটা সেটা এক, সেটা হয়ে যাবে তোমার পজিটিভ কৃতকার্য। এবার হচ্ছে তোমার কি? জিরো ওয়ার্ক। আচ্ছা, জিরো ওয়ার্ক কি জিনিস? জিরো ওয়ার্ক মানে হচ্ছে কোনো কৃতকার্যই হয়নি। সেটা কখন সম্ভব? কৃতকার্য যখন 0, অর্থাৎ এফ ডিএস কস থিটা 0, থিটা যখন তোমার 90 ডিগ্রি হচ্ছে, cos 90 তো 0, থিটা যখন 90 ডিগ্রি হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো যে এই কিন্তু কোনো কৃতকার্য করেনি। এর উদাহরণ কি হতে পারে? ধরো তুমি একটা ভারী সুটকেস তুমি হাতে করে তুলে সোজা যাচ্ছ, তুমি ভারী একটা সুটকেসকে কি করছো? তুমি হাতে নিয়েছো, সোজা তুমি যাচ্ছ সামনের দিকে। এই সুটকেসটার যে উপর যে বলটা হচ্ছে সেটা হচ্ছে নিচের দিকে তার এমজি, তার ভরটা, সরি তার উপর প্রযুক্ত বল, এবং তার সরণের দিক কোন দিকে হচ্ছে? সামনের দিকে। তুমি নিয়ে সামনের দিকে হাঁটছো, তাহলে ডিএস এই সরণ এবং যে প্রযুক্ত বল তাদের মধ্যবর্তী কোণ কত পাচ্ছি আমরা? 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রযুক্ত বল হবে না। অর্থাৎ তুমি হাতে করে যত ভারী সুটকেস হোক না কেন, যত দূর তুমি নিয়ে যাও, তুমি কিন্তু কোনো কৃতকার্য করবে না। কারণ কি? তোমার বলের দিকটা এবং সরণের দিকটা সেটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর একটা ক্ষেত্রে 0 পাই আমরা, সেটা কখন বলতো? ধরা যাক তুমি একটা সার্কুলার পথে হাঁটছো, তোমার দ্বারা সরণ কত? একটা সার্কুলার পথে হাঁটলে সরণ কত হয়? যে পয়েন্ট থেকে তুমি শুরু করেছো হাঁটা সেই পয়েন্টে আবার ফিরে এসছো, তোমার দ্বারা সরণ হচ্ছে 0। তোমার যদি সরণ 0 হয় তোমার কৃতকার্য কত হবে? প্রযুক্ত বল ইন্টু 0, তোমার দ্বারা কৃতকার্য কিন্তু 0 হবে। তো এই গেল কিছু ওয়ার্ক এবং পাওয়ার নিয়ে কিছু ডিসকাশন। এবার হচ্ছে শক্তি বা এনার্জি। এনার্জি কি জিনিস? এনার্জি মানে হচ্ছে শক্তি। অর্থাৎ
কোনো একটা বস্তুকে ধরো তুমি হাতে করে নিয়ে যে ছাদেতে রেখে এসছো, তুমি কৃতকার্য করেছো তার জন্য, ছাদেতে রেখে আসার জন্য। এবার এই যে তুমি কৃতকার্যটা করলে সেটা কি হয়ে যাবে, ওই বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে কি হবে, সঞ্চিত থেকে যাবে। এবার তুমি যখন সেই বস্তুটাকে ছেড়ে দেবে ছাদ থেকে, তোমাকে ছুটতেও হবে না, তুমি জাস্ট ঠেলে দিলে, সে নিজে নিজে উপর থেকে নিচে পড়ে গেল। অর্থাৎ কি হচ্ছে, তোমার দ্বারা যে কৃতকার্যটা হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে শক্তি হিসাবে সঞ্চিত। এবার এই ধরনের শক্তিটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে কি, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি। এবার গতিশক্তি কি জিনিস, কোনো বস্তু কোনো বেগ নিয়ে যাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, যা হোক একটা বেগ নিয়ে যাচ্ছে। সে যখন বেগ নিয়ে যাচ্ছে, সে কিছুটা শক্তি তার মধ্যে সঞ্চিত থাকবে তার বেগের জন্য, বেগ বলা ভুল, তার ভর বেগের জন্য কিছুটা শক্তি তার মধ্যে সঞ্চিত থাকবে। সে যদি বেগটা নিয়ে কোথাও যে ধাক্কা মারে, সেখানে কিছুটা ড্যামেজ সে করে দিতে পারে, তার মধ্যে যে শক্তিটা আছে সেটা সে ট্রান্সফার করে দেবে তাতে। তো সেই শক্তির পরিমাণ কত হয়, সেটা হয় হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান। এটা আমরা জানি যে কাইনেটিক এনার্জি ই কে দিয়ে অনেক সময় এটাকে চিহ্নিত করি, এটা কত হয়ে যায় আমার হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান হয়ে যায়। এবার এই জিনিসটাকে আমাকে মনে রাখতে হবে। এবার এই কাইনেটিক এনার্জি যেটা রয়েছে তার সাথে আমি যদি বলি ভরবেগ, মোমেন্টাম, তার সম্পর্কটা কিরূপ। আচ্ছা, কে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার করলাম। আচ্ছা, দুদিকে আমি এম গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, এদিকে এম কে ইকুয়াল টু হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার, দুদিকে এম গুণ করেছি। আবার টুটা এদিকে চলে এলো, ধরো টুটা যদি এখানে গুণ হয় তাহলে কত পড়ে থাকছে আমার, এটা দেখো এম ইন্টু ভিটাকে আমরা পি লিখতে পারি, মোমেন্টাম ইকুয়াল টু এম ইন্টু ভি, বা পি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার লিখে দিলাম। পি হচ্ছে কি আমাদের মোমেন্টাম বা ভরবেগ, বা দুটা এদিকে গুণ হলো আর পিটা কি হয়ে গেল, রুট হয়ে গেল। অর্থাৎ যদি আমি দেখতে যাই যে তোমার ভরবেগের সাথে আমার কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সম্পর্কটা কিরূপ, সেটা আমরা দেখতে পাবো কিছুটা পি ভ্যারিয়াস রুট কের মতো আসছে। গ্রাফটা এটা ভুল আছে, গ্রাফটা কিছুটা এরকম হবে, ঠিক আছে। গ্রাফটা আমাদের কি দেখতে পাবো, গ্রাফটা আমাদের এরকম আসছে। তো এই হয়ে গেল কাইনেটিক এনার্জির সাথে আমাদের পোটেনশিয়াল এনার্জির কিছু সম্পর্ক। আচ্ছা সরি, কাইনেটিক এনার্জির সাথে আমাদের ভরবেগের কিছু সম্পর্ক। এবার আসি আমরা পোটেনশিয়াল এনার্জিতে, স্থিতিশক্তি। আমি প্রথমে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, কোনো বস্তুকে তুমি কি করেছো, হাতে করে ছাদেতে তুলেছো। এবার তুমি যে তুলছো তাকে তুমি কতটা বল প্রযুক্ত করেছো তার উপর, এফ ইকুয়াল টু এম ইন্টু জি, বস্তুটার যে ভর রয়েছে তাকে পৃথিবীতে কিছু বলে টানছো, তুমি তার এগেইনস্টে গিয়ে কাজ করছো, সে এম দিয়ে নিয়ে যাচ্ছ। ধরা যাক তুমি বস্তুটাকে কি করেছো, কিছুটা এইচ উচ্চতাতে তুমি তুলেছো, এখানে ছিল এইচ ইকুয়াল টু 0 আর এখানে হচ্ছে স্মল এইচ, তুমি স্মল এইচ উচ্চতাতে তাকে তুলেছো। তাহলে তোমার দ্বারা কৃতকার্য কত হয়ে যাবে, এফ ইন্টু যে ডিস্টেন্সটা তুমি ট্রাভেল করেছো অর্থাৎ এইচ, এফটা হচ্ছে এম জি ইন্টু এইচ। এই যে তুমি কৃতকার্যটা করেছো এটাই হয়ে যাবে তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এই শক্তিটা কি হবে, তার মধ্যে ওই বস্তুটার মধ্যে সঞ্চিত থাকবে অ্যাজ এ স্থিতিশক্তি। আচ্ছা, এবার হচ্ছে একটা স্প্রিং এর ক্ষেত্রে, কোন স্প্রিং রয়েছে, এই স্প্রিংটাকে তুমি কি করেছো, এই স্প্রিংটা যেটা রয়েছে তুমি কিছুটা স্প্রিংটাকে প্রসারিত করেছো, এতটা ছিল তুমি টেনে কিছুটা বাড়িয়ে দিয়েছো, এরকম ছিল স্প্রিংটা, টেনে কিছুটা এক্স দূরত্ব তুমি, এই এক্স দূরত্ব তুমি বাড়িয়ে দিয়েছো, বা বাড়িয়েও দিতে পারো, কোনো সময় সংকুচিত করতে পারো। এরকম ছিল, তুমি কি করেছো, তাকে এতটা তুমি সংকুচিত করে দিয়েছো, এক্স পরিমাণে তুমি সংকুচিত করে দিয়েছো। এই যে তুমি তাকে টানলে বা সংকুচিত করলে, তার তো কিছুটা শক্তির পরিবর্তন হলো, তার মধ্যে কিছুটা শক্তি এলো বা কিছুটা শক্তি তার পরিবর্তন হচ্ছে। সেটা কত হচ্ছে, তুমি যখন সংকুচিত করছো এক্স পরিমাণ, আর তুমি যখন বাড়াচ্ছ তার শক্তিটা কত হয়ে যায়, হাফ কে এক্স স্কোয়ার। দেখো আমি তোমাদেরকে ডেরিভেশন কিন্তু কিছু দেখাচ্ছি না, কারণ ডেরিভেশন দেখানোর মতো সময় বা টাইম আমাদের কাছে নেই এই সময়, তাই না, কারণ সামনে এক্সাম রয়েছে। তোমার যদি ডেরিভেশন গুলো এটা দেখতে হয়, কাইন্ডলি একটুখানি তোমাদের ছায়া বা সাঁতরা যেটা তোমরা প্রত্যেকটা খুলে দেখবে, এই ফর্মুলাগুলোকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই ডেরিভেশন গুলো সাধারণত আসে না, যেগুলো ডেরিভেশন আসে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে যখন পুলের সিস্টেম দেখিয়েছিলাম বা ফ্রিকশনের যখন একটা নততল বরাবর পড়ছে যখন দেখিয়েছিলাম, এই ধরনের জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। কিন্তু এখানে কি করে হাফ কে এক্স স্কোয়ার কিভাবে এলো, এটা আসবে না, কারণ এটা আমাদের মুখস্থ থাকে। যেরকম হাফ এম ভি স্কোয়ার হয় সেরকম একটা হাফ কে এক্স স্কোয়ার হয়।
তো এই হয়ে গেল আমাদের কাছে পোটেনশিয়াল এনার্জি একটা স্প্রিং এর ক্ষেত্রে, যখন তাকে এক্স চাপা হচ্ছে, এক্স ডিস্টেন্স বা এক্স ডিস্টেন্স তাকে টানা হচ্ছে। এবার এক্স এর সাথে এফ এর যদি কোনো একটা গ্রাফ থাকে, তার যে কার্ভটা থাকে, আমরা জানি এই ধরনের কোশ্চেন আমরা অনেক পেয়েছি, যে ভিতরে এদিকে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যেটা থাকে তাদেরকে যদি আমি গুণ করে দিই, মাঝখানে যে কার্ভটা পাবো সেটা আমরা পাবো তাদের দ্বারা কৃতকার্য, বা হচ্ছে সেটা অনেক সময় আমরা দেখতে পাই যে সেটা হবে তাদের তোমার পোটেনশিয়াল এনার্জি, সেটা তোমার স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত থাকছে। এবার দুটোকে যদি গুণ করি, হাফ কি এফ ইন্টু এক্স, আবার এফ আমরা জানি ভ্যারিজেস হয় মাইনাস এক্স এর সাথে। একটা স্প্রিং এর ক্ষেত্রে এফটা কি হয়ে যায়, এক্স এর সাথে ভ্যারি করে, মাইনাস এক্স এর সাথে ভ্যারি করে, অর্থাৎ এফটা কি প্রত্যানয়ক বল। আমি যখন স্প্রিংটাকে টানছি তার একটা বল ভিতর দিকে তো কাজ করছে, তাই যখন ছেড়ে দেবো সে চলে আসছে। এই যে প্রত্যানয়ক বল মানে ভিতরের দিকে যে বলটা কাজ করছে সেটা হয়ে যায় মাইনাস এক্স এর সাথে সমান, অর্থাৎ এক্স তুমি যত টানবে মানে যত তাকে টানবে তত এই বলের পরিমাণটা বাড়তে থাকবে, যখন তুমি ছেড়ে দেবে সে আবার আগের জায়গায় চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, এফ এর জায়গায় কে এক্স বসিয়ে দিলে আমাদের কাছে এই পোটেনশিয়াল এনার্জিটা চলে আসে হাফ কে এক্স স্কয়ারের সাথে সমান। এই হয়ে গেল আমাদের কাছে কিছু পোটেনশিয়াল এনার্জি এবং মধ্যে সম্পর্ক, তোমাদের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এই জিনিসগুলোই সাধারণত এই চ্যাপ্টারতে রয়েছে। তো ওয়ার্ক পাওয়ার এনার্জিতে এই কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে আমরা ডেরিভেশন গুলোকে কিন্তু স্কিপ করে গেছি, আর সেটা কিন্তু স্বাভাবিক, কারণ ডেরিভেশন করানোর মতো সময় নেই, এটা স্পেসও না ডেরিভেশন করানো, সেটা ক্লাস 11-এর কোনো বোর্ডের এক্সাম হলে করানো হয়, বাট এন্ট্রান্সের জন্য যেগুলো দরকার, যে ফর্মুলাগুলো দরকার, সেগুলো কিন্তু আমরা সামনে দেখছি। এবার দেখছি কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল, এটা কি জিনিস? যে সমস্ত বলের প্রয়োগে কোন রকম শক্তি অপচয় হয় না, সেই ধরনের বলগুলোকে আমরা কি বলবো, কনজারভেটিভ ফোর্স। শক্তির অপচয় হয় না মানে হচ্ছে যখন বলটা ক্রিয়া করছে কোন ধরনের শক্তি এক রূপ থেকে অন্য রূপে, মানে হয় টেম্পারেচারে বা শব্দ শক্তি কিছুতে চেঞ্জ হচ্ছে না। যেরকম হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা বস্তু রয়েছে তাকে মাধ্যাকর্ষণ শক্তি টানছে এমজিতে, কোন রকম শক্তি তাতে ক্ষয় হচ্ছে না, সে তাকে টানতেই পারে। আবার হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তোমরা ক্লাস 11-এ পড়েছো যে দুটো যদি আধান থাকে Q1 Q2, তাদের মধ্যবর্তী বল হয় 1/4π0 Q1 Q2/r²। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বের যে ফোর্স, এটার জন্য কিছু কি তার শক্তি অপচয় হচ্ছে? কিছু শক্তি অপচয় হচ্ছে না। কিন্তু উল্টো ক্ষেত্রে আমরা যখন নন কনজারভেটিভ ফোর্স দেখব, অর্থাৎ হচ্ছে অসংরক্ষী বল, যেখানে শক্তি অপচয় হচ্ছে, যেরকম ঘর্ষণ বল। ঘর্ষণ বল যখন কাজ করছে তখন কি হচ্ছে, একটা তলের উপর দিয়ে ঘষে ঘষে সে এগিয়ে যাচ্ছে, কিছুটা আওয়াজ মানে হচ্ছে কিছুটা শব্দ শক্তিতে শক্তিটা নষ্ট হচ্ছে, হয়তো দেখা যাবে কিছুটা তাপ শক্তিতে নষ্ট হচ্ছে। তো এইভাবে কিছু শক্তিতে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো জাস্ট মনে রাখার জন্য যে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স কি জিনিস, আর দু একটা করে এক্সাম্পল। তো এই কিছুটা কনসেপ্ট আমাদের গেল, এবার আমাদের কিছুটা এক্সাম্পলের মধ্যে ঢুকতে হবে। এবার এই এক্সাম্পল গুলো একটু খেয়াল দিয়ে দেখবে, তোমরা যদি পারো, যদি পারো না আমি প্রত্যেককে রিকমেন্ড করবো যে প্রত্যেকে যখন এই এক্সাম্পল গুলো বোর্ডে আসছে না, একটু ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করো, অ্যাটলিস্ট প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস গুলো বাড়বে। নিজেদের মধ্যে যে ভিতরে যে লুকিয়ে রয়েছে না যে জিনিসগুলো, যে সলভ করতে পারি আমরাও, একটা ভিডিও দেখে নিলাম দিয়ে নোটটা বানিয়ে চলে গেলাম, এই নিয়ে তো এন্ট্রান্স ক্র্যাক করাটা একটু চাপ। তোমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে, তাই না? প্র্যাকটিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে একটা এন্ট্রান্স বা যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য প্র্যাকটিস যদি না করো, শুধুমাত্র পড়ে চলে গেলাম, মুখস্থ করে চলে গেলাম, এইভাবে কিন্তু কোনো কিছুই ক্র্যাক কিন্তু হয় না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবার দেখো আমাদের কাছে একটা প্রবলেম দিয়েছে, ছবিটা দিয়ে দিয়েছে, আমাদেরকে বলেছে ডিস্টেন্স ট্রাভেলড 10 মিটার, এখান থেকে এখানে সে 10 মিটার পর্যন্ত গেছে, 10 মিটার পর্যন্ত গেছে, আর এই ছবি হচ্ছে এটা, যে এই দিক দিয়ে বল প্রয়োগ করেছে, সে কিছুটা সামনের দিকে এগিয়ে গেছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে যে জিনিসটা সেটা হচ্ছে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা উলম্বের সাথে। আমরা জানি যে কোণটার সাথে 60 ডিগ্রি বা যে কোণটার সাথে যে বাহুটার সাথে কোণ লেগে থাকে, সেই বাহুটা কি হয়ে যায়, cos থিটা হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে f cos থিটা, এই দিকটা কত হয়ে যাবে, f sin থিটা। f sin থিটার জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কৃতকার্য আমি যদি বার করতে যাই কত হয়ে যাবে, f sin থিটা ইনটু যতটা ডিস্টেন্সে গেছে, কতটা ডিস্টেন্স গেছে সে 10 মিটার আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনে, কিন্তু আমি sin থিটার মানটা জানি, f sin 60 ডিগ্রি ইনটু হচ্ছে 10। কিন্তু দেখো আমরা যেটা জানি না সেটা হচ্ছে f এর মানটা আমরা জানি না, কতটা ফোর্স লেগেছে সেটাই জানি না আমরা। ওজনটা জানি কত, যে নিচের দিকে হচ্ছে 250 নিউটন সেটা জানি,
তার ধরুন উপরের দিকে একটা আমাদের এন কাজ করছে, লম্ব বল কাজ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার পিছনের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স বা একটা ঘর্ষণ বল কাজ করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটাও আমাদের কাছে ক্লিয়ার। এবার এটা আমরা কিভাবে সলিউশনটা কিভাবে করব, দেখো ভেক্টর বিভাজন আমরা করে নিয়েছি। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এন প্লাস এফ কস থিটা, সেটা কত হয়ে যায়, এন প্লাস এফ কস থিটা, সেটা আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউর সাথে সমান হচ্ছে। এনটা উপর দিকে, এফ কস থিটাটা উপরের দিকে ডাব্লিউর সাথে সমান হচ্ছে, বা এনটা কি হয়ে যাচ্ছে আমাদের, ডাব্লিউ মানে হচ্ছে 250 নিউটন মাইনাস এফ ইন্টু কস 60 ডিগ্রি। আচ্ছা কস 60 এর মান কত, কস 60 এর মান হাফ হয়, তাহলে 250 মাইনাস এফ বাই 2, এটা আমাদের এন বা লম্ব বলের মানটা পেয়ে গেলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এফ সাইন থিটাটা কার সাথে সমান হচ্ছে, এফ সাইন থিটাটা আমাদের ফ্রিকশনাল ফোর্সের সাথে সমান হচ্ছে। এবার যদি এফ সাইন থিটার মানটা বের করি, এফ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু মিউ ইন্টু এন, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, আমাদেরকে বলে দিয়েছে ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.2। আচ্ছা এফ সাইন 60 এর মান হচ্ছে √3/2 ইকুয়াল টু মিউ 0.2 এন, এন এর মান কত 250 মাইনাস এফ বাই 2। আবার আমরা দেখতে পাচ্ছি যে √3/2 ইন্টু এফ ইকুয়াল টু 250 কে 0.2 দিয়ে গুণ করলে কত হয় 50, এখানে একটা শূন্য গেল, 25 ইন্টু 2 50, মাইনাস হচ্ছে কত 0.1 ইন্টু এফ, তাই তো গুণ হয়ে গেলে 0.1 ইন্টু এফ পড়ে থাকবে। তাহলে √3/2 ইন্টু এফ, দেখো √3 এর মানটা কিন্তু √2 √3 এই মানগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। √2 এর মান 1.41, √3 এর মান 1.7, তো এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। √3 এর মান হচ্ছে 1.7 ধরো, বাই কত রয়েছে আমাদের কাছে 2, √3/2 ইন্টু এফ ইকুয়াল টু কত ছিল আমাদের কাছে 50, মাইনাস হচ্ছে 0.1 ইন্টু এফ, 50 প্লাস 0.1 ইন্টু এফ, সরি 50 মাইনাস ছিল, 50 মাইনাস 0.1 ইন্টু এফ, দেখো √3/2 ইন্টু এফ ইকুয়াল টু 50 মাইনাস 0.1 ইন্টু এফ। এবার দেখো এটা কত 0.86 মতো আসবে, এফ ইকুয়াল টু 50 মাইনাস 0. আচ্ছা এটাকে এইদিকে লিখে নাও, আবার একই লাইন হয়ে যাচ্ছে, প্লাস 0.1 ইন্টু এফ ইকুয়াল টু 50, এটা 0.96 এফ ইকুয়াল টু 50, বা এফ দেখো আমরা এবার পেয়ে গেছি 0.96। এবার এফ এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা প্রযুক্ত বলটা খুব সহজেই বের করে নিতে পারবো, সরি প্রযুক্ত বল না, যতটা কৃতকার্য হয়েছে সেটা আমরা বের করে নিতে পারবো। কত সেটা, w ইকুয়াল টু এফ সাইন 60 ইন্টু 10, এফ সাইন 60, w কৃতকার্য কত এফ সাইন 60 ইন্টু 10। আচ্ছা এফটা কত পেয়ে গেছি 50 বাই 0.96 ইন্টু সাইন 60 √3/2 ইন্টু 10, দেখো আমাদেরকে কিন্তু একটা মান বলে দিয়েছে, √3/2 ইন্টু 1/0.96 এর মানটা কত বলে দিয়েছে 0.9 এর কাছাকাছি, তো এই পুরো জিনিসটার মানটা আমাকে বলে দিয়েছে কত 0.9 এর কাছাকাছি, তাহলে 50 ইন্টু 10 ইন্টু 0.9। এবার দেখো এটাকে আমি নিয়ার ইকুয়াল টু লিখে দিতে পারি, এটাকে 1 নিয়ার ইকুয়াল টু লেখাই যায়, 0.96 ছিল 0.9 সামথিং, তো এটাকে 1 যদি লিখে দিই আমি, তাহলে কত পাবো আমরা 500 হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। এবার এটা যদি না লিখতাম তাহলে আমাদের 500 থেকে একটু কম আসতো, কিন্তু অপশনের মধ্যে আমাদের কিন্তু এরকম কিছু দেয়নি, দেখো আমাদের কাছে 500 রয়েছে কিন্তু তার থেকে কম 450 বা কিছু 480 এরকম কিছু নেই, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। এইভাবে আমরা জিনিসগুলোকে করব। ভেক্টর বিভাজন কিন্তু বারবার আসছে আমাদের সামনে, যখন আমরা দড়ির অঙ্কগুলো করেছিলাম তখনও আসছিল, পুলের অঙ্ক করেছিলাম তখনও আসছিল, তো এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল রাখার বিষয়। এই ইউনিফর্ম রোপ অফ লেন্থ 4 মিটার, প্রত্যেকে ভিডিওটা একটু কাইন্ডলি পজ করো, ছবিটা তুলে নাও, দিয়ে নিজেরা চেষ্টা করো, তারপর ভিডিওটা আবার চালু করো, দিয়ে নিজেরা দেখো যে কি হচ্ছে, জিনিসটা ঠিক করেছে কি ভুল করেছে, এইভাবে নিজেদের কনফিডেন্স কিন্তু বুস্ট হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আর কিছুটা দিন মাত্র বাকি রয়েছে, কনফিডেন্সকে বুস্ট করা কিন্তু খুবই জরুরি, যে হ্যাঁ তোমরাও করতে পারো, WBGI কিন্তু ক্র্যাক করা যেতে পারে, তো সেটা একটু দেখে নাও। যাদবপুরও কিন্তু তোমরা পেতে পারো, এমন কিছু হাতি ঘোড়া কিছু ব্যাপার না, কিন্তু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকে সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে যখন তোমরা নিজেরাও সেই জিনিসটা করতে পারবে। এই ইউনিফর্ম রোপ অফ লেন্থ 4 মিটার,
একটা রোপ রয়েছে, একটা দড়ি রয়েছে, যার লেন্থটা কত বলে দিয়েছে, যার লেন্থটা বলে দিয়েছে যে 4 মিটার মতো তার লেন্থ। তার ওজনটা কত, সরি তার ভর কত বলে দিয়েছে, তার মাস বলে দিয়েছে 0.4 কেজি মতো হলো, ঠিক আছে। held on a frictionless table in such a way that 0.6 meter of the rope is hanging over the edge। দেখো এই কোশ্চেনটা কিন্তু 23 সালে চলে এসেছে। তো এই যে আগে তোমাকে যেটা বলছিলাম যে তোমাদের রূপ মানে চেন দিয়ে যে কোয়েশ্চেন গুলো বা কিছু, যখন ফ্রিকশন চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে হ্যাঁ এই কোয়েশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো চেন রয়েছে বা রূপ রয়েছে, সেটা কতটা ঝোলানো রয়েছে, 0.6 মিটার ঝোলানো রয়েছে, তাই তো বলেছে যে 0.6 মিটার রোপটাকে ঝোলানো রয়েছে। এবার কি বলেছে যে ওয়ার্ক ডান টু পুল দ্য হ্যাঙ্গিং পার্ট এবং ফ্রিকশনলেস টেবিল, এটা বলে দিয়েছে কোনো ফ্রিকশন নেই এখানে। বাহ, একটা জিনিস তো ভালো করেছে। এবার আমাদেরকে কি বলেছে যে কতটা আমাদেরকে কার্য করতে হবে এটাকে তুলতে, নিচে ঝুলছে তাকে টেনে তুলতে হবে, মানে এখান থেকে এখান পর্যন্ত আমাকে তুলতে হবে, তার দরুন আমাদের কতটা কৃতকার্য করতে হবে সেটা আমাদের এবার ফাইন্ড করার বিষয়। আচ্ছা আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা কি করেছিলাম, একক দৈর্ঘ্যে কতটা, সরি একক দৈর্ঘ্যে, সত্যি একক দৈর্ঘ্যে কতটা ভর আছে সেটা নিয়ে আমরা দেখছিলাম। এখানে যদি আমি দেখি সেটাই যে 4 মিটারে 0.4 কেজি মতো রয়েছে ভর, 1 মিটারে কত রয়েছে 0.1 কেজি মতো। আচ্ছা 0.6 মিটারে কত রয়েছে, 0.06 কেজি মতো রয়েছে। তাহলে এই অংশটার ভর আমরা কত পেয়ে গেলাম, এর মাস কত, 0.06 এত কেজি। আচ্ছা তাহলে এর ওজন কত, W = m × g, m হচ্ছে 0.06 × g 10 = 0.6 নিউটন। ওজনটা আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের কাছে যেটা দেখার বিষয় যে এখান থেকে এখান পর্যন্ত এই পার্টটা কি করতে হবে, আমাদেরকে এই পার্টটুকু বার করতে হবে যে এই পার্টটুকুতে কতটা পরিমাণে আমাদের কার্য হচ্ছে। এবার একটা জিনিস তো আমরা খুব সহজে বলে দেবে, আচ্ছা এই তো আমরা দেখতে পাচ্ছি এফ এর মানটা, এফটা হচ্ছে তার ডাব্লিউ এখানে, এবং আমি দেখতে পাচ্ছি কি যে কতটা রয়েছে, 0.6 মিটার রয়েছে। তাহলে আমাদের কাছে অ্যান্সার তো খুব ক্লিয়ার স্যার, আমাদের অ্যান্সার তো এখানে হবে যে W = হচ্ছে F × S, এফটা কত পেয়ে গেছিলাম আমরা 0.6 × S কত 0.6 = 0.36 জুল মতো, এটা তো অ্যান্সার। কারণ 6 মিটার রয়েছে, আমি তো 6 মিটারই তুলছি জিনিসটাকে, কিন্তু না দেখো এটাও কিন্তু অ্যান্সারে দেওয়া রয়েছে, কিন্তু এটাকে যখনই তোমরা টিক করতে তোমাদের কিন্তু একটা নাম্বার নেগেটিভ হয়ে যেত, কারণ এটা কিন্তু অ্যান্সার না। কোয়েশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে একটা বিষয় যেটা একটুখানি খেয়াল করে দেখো, সেটা যখন এই অংশটা রোপটা উঠবে তখন তাকে কতটা উঠতে হচ্ছে, একটুখানি, হয়তো 0 মিটার একবারে কানায় লেগে রয়েছে তাকে উঠতে হচ্ছে, কিন্তু এই অংশটার যে রোপটা রয়েছে তাকে পুরো 0.6 মিটার উঠতে হচ্ছে উপরে। আবার এই অংশটাতে যে রয়েছে তাকে কিন্তু 0.2 মিটার উঠতে হচ্ছে, এখানে যে রয়েছে তাকে 0.4 মিটার উঠতে হচ্ছে। তার মানে রোপের প্রত্যেকটা অংশকে কিন্তু এক উঠতে হচ্ছে না, তাদেরকে কিন্তু একে কম একে বেশি এরকম উঠতে হচ্ছে। তাহলে 0.6 মিটার যদি করতাম তাহলে এটা কখন পসিবল হতো বলতো, 0.6 করতাম, এখানে একটা ধরো বল ঝোলানো রয়েছে তাকে টেনে তুলবে, এই বলটা পুরোটাই হচ্ছে এখানে তার ভর কেন্দ্র রয়েছে, তাকে 0.6 মিটার তুলছে, তখন আমি বলতে পারতাম। কিন্তু রোপের ক্ষেত্রে, দড়ির ক্ষেত্রে প্রত্যেকটা অংশে কিন্তু ভরগুলোকে ডিভাইড করা রয়েছে। তাহলে আমি কি করে নিতে পারি, আমি করে নিতে পারি যে এদের মধ্যে ভর কেন্দ্রটা আমি দেখে নিই, কারণ আমি তো বুঝতে পারছি না, এ তো অল্প তুলছে এখানে বেশি তুলছে, তা আমি ধরে নিচ্ছি তার ভর কেন্দ্রটা কোথায় থাকতে পারে, ঠিক মাঝামাঝি একটা জায়গায়, যেখানে পুরো রোপটার ভর কেন্দ্র এখানে আছে। তাহলে ডাব্লুটা আমি এখান থেকে ধরবো, তার ওজনটা ওখান থেকে আছে, এবং তার ভর কেন্দ্রটাকে আমি উপরে তুলছি, আমি সেটা দেখবো। তাহলে ভর কেন্দ্রটা কত পেয়ে যাচ্ছি আমি, তার ভর কেন্দ্রটা আমি কত দূরত্বে পেয়ে যাচ্ছি, 0.6 মিটার তো পুরোটা, বাই 2 0.3 মিটার। তাহলে পুরো রোপটার এত এখান থেকে এখান পর্যন্ত আমি পুরোটাকে গুটিয়ে আমি দেখলাম যে এখানে হচ্ছে তার ভর কেন্দ্র মাঝখানে, এবং তার ভর কেন্দ্রটাকে তুলতে হচ্ছে। তাহলে কি এটা আমাদের ভুল, আমাদের তাহলে কি করতে হবে, আমাদের করতে হবে F × DS, যেটা করব সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 0.6 × DS 0.3, 0.18 জুল মতো হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কৃতকার্য কত হচ্ছে, 0.18 জুল, এটা হয়ে যাবে অ্যান্সার। ক্যাপিটাল যে হবে এগুলো, স্মল যে দিলে জানবে যে ও ইউ এল লিখতে হয়,
তবে জুল এককটা বোঝায়। যাই হোক, এটা হয়ে যাবে, এটা অ্যান্সার। তো বোঝা গেছে খুবই ট্রিকি কোশ্চেন ছিল আর কি, মানে খুব শক্ত কোশ্চেনও না, কিন্তু কি এখানে ম্যাক্সিমাম ছেলে ভুল করে চলে আসতো। হয়তো অনেকে ভুল করে এসছে, এটা বাড়িতে এসে হয়তো দেখেছে যে এটা ভুল হয়ে গেল। যাই হোক, বলেছে কি দেখো, এই কোশ্চেনটাকে একটু দেখে নাও। দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অ্যাট এক্স ইকুয়াল টু 10 মিটার ইজ, এক্স ইকুয়াল টু যখন 10 মিটার তখন কতটা বল ক্রিয়া করছে। এক্স ইকুয়াল টু 8 এখানে, এক্স ইকুয়াল টু 12 এখানে, 10 কোথায় হবে, এখানে মাঝামাঝি কোনো একটা পয়েন্টে হবে। তাহলে এখানে কতটা ফোর্স ক্রিয়েট করছে আমাদেরকে জানতে হবে। আমি বারবার বলি, যখন গ্রাফের কোশ্চেন আসে আমাদের একটা গ্রাফ থেকে দুটো জিনিস সবসময় লক্ষ্য রাখতে হয়। কি কি জিনিস লক্ষ্য রাখতে হয়? একটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রফল, আর একটা কি গ্রাফের নতি। ক্ষেত্রফল থেকে এখানে কিছু করা যাবে? এটা যদি ই হয়, মানে এনার্জির সাথে আমি দেখতে চাইছি, এনার্জির সাথে এক্স গুণ করলাম, আমার মনে হচ্ছে এটা কিছু একটা আলাদা কিছু আসছে, ফোর্স এখান থেকে কিন্তু বেরোনোর কোনো পসিবিলিটি নেই। কিন্তু আমি যদি দেখতে যাই এখানে যে ডিই মানে ক্ষুদ্র একটা পরিবর্তন ডিএক্স এর সাথে, এর নতি এটাই তো হচ্ছে না, ডিই বাই ডিএক্স, ডিই হচ্ছে এই পরিবর্তনটা, ডিএক্স হচ্ছে এখানে, অবশ্যই এটা নেগেটিভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ডি এর পরিবর্তন ডিএক্স এর সাথে, ডিএক্স তো এখান থেকে এখানে হচ্ছে। যাই হোক, সেটা কত হয়ে যাচ্ছে আমার, দেখো ভালো করে দেখো, এনার্জি আমরা কি পেয়েছিলাম, ই ডট ডিএক্স, সরি এফ ডট ডিএক্স, এনার্জি এফ ইকুয়াল টু এফ ডট ডিএক্স ছিল। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যদি ক্ষুদ্র সরণ ডি, ক্ষুদ্র এনার্জির পরিবর্তন ডিই হয়, প্রযুক্ত বলটা ডিই ডিএক্স না, তার মানে এই নতিটা যদি বার করি সেটাই তো আমাদের প্রযুক্ত বলের দিক হয়ে যাবে, তাই না? এবার এই গ্রাফটা থেকে একটু লক্ষ্য করো, ডিই মানে হচ্ছে এনার্জির পরিবর্তন, কত হয়েছে, এখান থেকে এখানে পরিবর্তন হয়েছে, মানে 10, মানে এইটুকু জায়গাতে দেখো এটা পুরো সমান রয়েছে, এখানে এখান থেকে এখানে কত হচ্ছে ডিইটা, সেটা দেখতে পাচ্ছি 40 থেকে 20-তে নামছে, 40 মাইনাস 20 ভালো, ইকুয়াল টু 20। আচ্ছা ডিএক্স কতটা পরিবর্তন হয়েছে, 8 থেকে 12 পরিবর্তন হয়েছে। কত পরিবর্তন হয়েছে, 8 থেকে 12, যখন 8 ছিল তখন 40 ছিল, যখন 12 আছে তখন 20 হয়েছে, তাহলে 8 থেকে 12 পরিবর্তনে 40 থেকে 20 পরিবর্তন হয়েছে, ইকুয়াল টু -4। তাহলে এ প্রযুক্ত বলটা কত হয়ে যাবে, ডিই ডিএক্স বা ইকুয়াল টু -20/4 ইকুয়াল টু -5, এত নিউটন মতো। এবার -5 মানে উল্টো দিকে হচ্ছে, মানে যে -5i মতো আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা কোথায় রয়েছে, এটা ডি এর অপশনে রয়েছে। অর্থাৎ কি হয়ে গেল, আমরা দেখতে পেলাম যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে গেলে এভাবে। তো গ্রাফতে যখনই আসবে তখনই তোমাদেরকে মাথায় রেখে দিতে হবে হয় নতি বা ক্ষেত্রফল দিয়ে আমাদের কিছু করা যায় কিনা। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে, কোশ্চেনটা একটু পড়ে নাও ভালো করে, আমাদের কি আছে, এ ব্লক অফ মাস এম, একটা এম ভরের বস্তু রয়েছে, উইথ স্পিড ভি অন এ ফ্রিকশনলেস টেবিল টুয়ার্ডস অ্যানাদার ভি স্টেশনারি ব্লক, না অ্যানাদার স্টেশনারি ব্লক অফ মাস এম। অর্থাৎ একটা ভর রয়েছে এম, সেটা কি করেছে, আর একটা ভর এম এর দিকে কি হয়েছে, ভি বেগে যাচ্ছে। এবার কি হয়েছে যে a massless spring with spring constant k is attached to the second block, সেকেন্ড ব্লকের সাথে কি হয়েছে, একটা মাসলেস স্প্রিং রেখেছে, এবং কি হয়েছে যে k is attached to the second block, the maximum distance of spring gets compressed, এ বেগ নিয়ে যাচ্ছে, এখানে ধাক্কা লেগেছে, তারপর কিছুটা কি হয়েছে, সে কম্প্রেসড হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের প্রবলেম। এবার আমাদেরকে বলেছে যে কতটা তাহলে কম্প্রেসড হয়েছে, এই ধাক্কা দিয়ে কতটা তাকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে, এটা আমাদেরকে জানতে চেয়েছে। আমরা কিভাবে করব, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, দিয়ে আমাকে বলো কত হবে, কমেন্টে জানাও, অ্যান্সার করো। কত দেখতে পাচ্ছি আমরা এখানে, কত হবে অ্যান্সার। এখানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, এই যে গতিশক্তিটা নিয়ে আসছিল, সেই গতিশক্তিটা নিয়ে সে স্প্রিংটাকে ধাক্কা মেরেছে এবং স্প্রিংটাকে কিছুটা কম্প্রেস করে দিয়েছে। এই যদি হাফ এম ভি স্কোয়ার বেগ নিয়ে আসছিল, এই হাফ এম ভি স্কোয়ার গোটাটাকে কি করে দিয়েছে, স্প্রিংটার মধ্যে ট্রান্সফার করে দিয়েছে, তার গতিশক্তিটাকে এখানের স্থিতিশক্তিতে সে ট্রান্সফার করে দিয়ে তাকে কি করেছে, স্প্রেস করে দিয়েছে। অর্থাৎ এ যদি এক্স ডিস্টেন্স স্প্রেস হয়ে যায় স্প্রিংটা, তার পোটেনশিয়াল এনার্জি কত পেয়ে যাবে, সে হাফ কে এক্স স্কোয়ার পেয়ে যাবে, এবং এটা কত, এটাই হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান, এটাই হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান হয়ে যাবে। এর যে প্রযুক্ত বলটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কত, এর যে শক্তিটা হয়ে যাবে সেটা
পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে। বা এখান থেকে আমাকে কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে এক্সটা কত দূর সে প্রেস করবে। আচ্ছা, এক্স স্কোয়ার ইকুয়াল টু এম বাই কে ইন্টু ভি স্কোয়ার পাচ্ছি, বা এক্স ইকুয়াল টু কত, রুট ওভার এম বাই কে ইন্টু ভি। এটা হয়ে গেল আমাদের কাছে অ্যান্সার। এটা কোথায় রয়েছে, এম বাই কে ইন্টু ভি, ফার্স্ট অপশনে। তাহলে আমাদের ফার্স্ট অপশনটা হয়ে যাবে কারেক্ট। তারপরে কোয়েশ্চেনটা দেখো একটু, এবং মন দিয়ে পড়ো কোয়েশ্চেনটা কি বলেছে, নিজেরা একটু সলিউশন করার চেষ্টা করো। কনসিডার অ্যান ইঞ্জিন দ্যাট অ্যাবজর্বস 130 ক্যালোরি অফ হিট from a hot reservoir and delivers 30 calories heat to a cold reservoir. একটা ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনটা কি করেছে, 130 ক্যালোরি মতো তাপ নিয়েছে, নিয়ে কি করেছে, সে 30 ক্যালোরি মতো তাপ বাইরে বার করে দিয়েছে। এখন তার কাছে কত তাপ রয়েছে, 100 ক্যালোরি মতো তাপ রয়েছে তার কাছে। ঠিক আছে, এবার কি হয়েছে যে the engine also consume 2 joule energy each cycle to overcome friction. প্রত্যেকটা সাইকেলে সে 2 জুল মতো এনার্জি কি করছে, লস করছে। আচ্ছা, 100 ক্যালোরিটাকে আমি কি করতে পারি, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, বা 100 ক্যালোরি ইকুয়াল টু 420 জুল। ক্যালোরিটাকে জুলে ট্রান্সফার করে নিলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাইকেলে এত জুল পরিমাণে সে তাপ নিচ্ছে, এবং কিছুটা তাপ 2 জুল পর্যন্ত সে ফ্রিকশনের জন্য বার করে দিচ্ছে। তার কাছে কত পড়ে রয়েছে এখন, 418 জুল মতো তার কাছে পড়ে রয়েছে প্রত্যেকটা সাইকেলে। ইফ দ্য ইঞ্জিন ওয়ার্কস 90 সাইকেল পার মিনিট, তাহলে 90টা সাইকেলের জন্য এর কত কৃতকার্য হচ্ছে, 418 ইন্টু 90, তার দ্বারা কৃতকার্য হচ্ছে প্রত্যেকটা মিনিটে হচ্ছে। তাহলে পাওয়ার কত হয়ে যাবে, আমি জানি যে এতটা হয়ে যাচ্ছে টোটাল কৃতকার্য 90টা সাইকেলে। কত গুণ হচ্ছে সেটা হচ্ছে 60 সেকেন্ডে। তাহলে কাটাকুটি করলে কত পাবো, 2 দুগুণে 4, 0 9, 209 ইন্টু 3, এটা আমাদের কাছে পড়ে রয়েছে। 3 3 9, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 209। ঠিক আছে, 209 ইন্টু 3, এটা আমাদের কাছে কি রয়েছে, এটা আমাদের কাছে রয়েছে যে টোটাল কতটা পাওয়ার হচ্ছে। এটা হয়ে যাচ্ছে কি, তোমাদের কাছে কি রয়েছে, দাঁড়াও এটাকে গুণ করে নাও, তাহলে তো বেরিয়ে যাবে। 3 9 27, 2 3 দুগুণে 6, 627 ওয়াট মতো। এই দেখো, তাহলে 90টা সাইকেলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার কত ডেলিভার হবে, এটা প্রত্যেক মিনিটে হচ্ছে, সেটাকে সেকেন্ডে করে নেবো, একক তো আমাদেরকে মেলাতে হবে, তাই না। আচ্ছা, এবারে এই কোশ্চেনটা দেখো, সোজা কোশ্চেন, অতটা টাফ না। একটু কোশ্চেনটা দেখো, ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হয়। কোয়েশ্চেন একবারই পড়বে, একবার পড়ে যেন মাথার মধ্যে ঢুকে যায়, দ্বিতীয়বার যেন কোয়েশ্চেনটা না পড়তে হয়, এমন ভাবে মন দিয়ে কোয়েশ্চেনটাকে দেখবে, প্রথমবারেই তুমি বুঝতে পেরে যাও জানো যে কোয়েশ্চেনটাকে কি বলতে চেয়েছে। বারবার করে একটা কোয়েশ্চেন পড়বে, তোমার টাইম খাবে সেখানে। তো বারবার করে কোয়েশ্চেন পড়ার থেকে ভালোভাবে একবার কোয়েশ্চেনটাকে পড়ে নেবে, তারপর এগোনোর চেষ্টা করবে। এ বডি স্টার্ট ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান ইঞ্জিন ওয়ার্কিং অ্যাট এ কনস্ট্যান্ট পাওয়ার। মাথায় রাখার বিষয়, কনস্ট্যান্ট পাওয়ার এসে কাজ করছে। মুভস অ্যালং এ স্ট্রেট লাইন, দ্য ডিসপ্লেসমেন্ট এস ইজ গিভেন অ্যাজ এ ফাংশন অফ টাইম টি এস। এস এর সাথে টি এর সম্পর্কটা কিরকম হবে, আমাদেরকে কি বলে দিয়েছে, পাওয়ারটা হয়ে যাবে আমাদের কাছে কনস্ট্যান্ট। আবার আমি এনার্জি যদি ধরি হাফ এম ভি স্কয়ার, সে কিছুটা এগিয়ে যাচ্ছে তো নাকি, স্টার্ট ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এন ইঞ্জিন, তাহলে সে কিছুটা এগিয়ে যাচ্ছে, তাহলে তার গতিশক্তি কত হয়ে যাবে, শক্তি কত হবে, হাফ এম ভি স্কয়ার। এবার আমি দেখতে পাচ্ছি পাওয়ার, শক্তি বাই সময়, শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার বাই টি, বা ভি স্কয়ার ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি 2 টি বাই এম ইন্টু, সরি এখানে একটা পি আছে গুণ, কত হচ্ছে এম ভি স্কয়ার ইকুয়াল টু 2 পি ইন্টু টি। আবার আমি যদি এমটাকে বসাতে চাই, এটা দেখো পিটা কনস্ট্যান্ট, কারণ পাওয়ার কনস্ট্যান্ট আমাদেরকে আগেই বলে দিয়েছে, বস্তুটার ভর কনস্ট্যান্ট। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভি স্কয়ার কি হবে, ভ্যারিজেস হবে তোমার টি এর সাথে, বা ভি ভ্যারিজেস হবে তোমার রুট ওভার টি এর সাথে, এটা আমরা দেখতে পাচ্ছি। আবার রুটটাকে যদি ভ্যারিজেসটাকে যদি তুলতে যায়, একটা কনস্ট্যান্ট লাগবে ইনটু টি। আমাদের কাছে কি কি চেয়েছে, ডিসটেন্সের সাথে সময়ের গ্রাফ চেয়েছে, সরি গ্রাফ না, ডিসটেন্সের সাথে সময়ের সম্পর্ক চেয়েছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স যদি করি আমি, এটা dx dt বেরোবে, কারণ আমরা জানি dv ইকুয়াল টু dx dt হয়, ইকুয়াল টু k ইন্টু টি টু দি পাওয়ার হাফ, বা dx ইকুয়াল টু k ইন্টু টি টু দি পাওয়ার হাফ dt। এটা হয়েছে আমাদের কাছে এই সম্পর্কটা। এবার আমি দুদিকে ইন্টিগ্রেশন করে দেবো, আর কিছুই না। x ইকুয়াল টু k টি টু দি পাওয়ার 3/2 বাই 3/2। এবার 3/2 আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে x ভ্যারিজেস কি দাঁড়াবে টি টু দি পাওয়ার 3/2। এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। তাহলে টি টু দি পাওয়ার 3/2 এর সাথে ভ্যারি করবে, কোনটা ভ্যারি করছে? এটা ভ্যারি করছে, এটা কনস্ট্যান্ট। তাহলে এই হয়ে গেল আমাদের কাছে এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, and the last question is a bullet of mass 4.2 into 10 to the power minus 2 kg moving at a speed 300 meter per second gets stuck into a block। একটা তোমার বুলেট আছে, ফায়ার করেছে, গিয়ে কোনো কাঠের ব্লকের মধ্যে সে আটকে গেছে, গিয়ে লেগে সেখানে রয়ে গেছে। উইথ মাস অফ 9 times that of the bullet। অর্থাৎ জিনিসগুলোকে লিখে নি, একটা বুলেট রয়েছে, সেই বুলেটের মাস m ধরে নাও, সে গিয়ে কি করেছে? একটা ব্লকে ধাক্কা মেরেছে, এই ব্লকটার ভর বলে দিয়েছে 9m, 9 গুণ হয়ে যাবে বুলেটের। এবার ধাক্কা লাগার পর কি হয়েছে? সে বুলেটটা কি হয়েছে? গিয়ে ভিতরে আটকে গেছে। তাহলে এখন ভর কত হয়ে যাবে? এর m আছে, এর m, ক্যাপিটাল M ধরে নাও, এটা কত হয়ে যাবে? ক্যাপিটাল M প্লাস স্মল m, টোটাল ভর হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে যে এই ব্লকটা ফ্রিকশনলেস ভাবে মুভ করতে পারে, মানে লাগার পর কি হয়েছে? কিছুটা সরে যাবে। অবশ্যই একে যদি ধাক্কা লাগে সে তো কিছুটা, ধরে নাও ক্যাপিটাল ভি বেগে সে সরে যাচ্ছে। এবার দ্য হিট জেনারেটেড ইন দি প্রসেস, কতটা হিট জেনারেট করেছে এই প্রসেসে সেটা আমাদেরকে বের করতে হবে। হিট কতটা জেনারেট করেছে? এটার যা ভরবেগ ছিল বা এর যা গতিশক্তি, ওকে ট্রান্সফার করে দেওয়ার পর ও যতটা নিয়ে বেরিয়ে গেছে সামনে, দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা হিট জেনারেশনটা পেয়ে যাব। কত হচ্ছে? অর্থাৎ এর গতিশক্তি মাইনাস এর গতিশক্তি, যতটা গতিবেগ নিয়ে যাচ্ছে তার গতিশক্তি যদি বিয়োগ করে দিই তাহলে তো আমরা পেয়ে যাবো যে হ্যাঁ কতটা হিট বেরিয়েছে বাইরে। যে কারণে হিটটা বেরোক, সে আওয়াজের জন্য, মানে যে কারণেই হোক, ধাক্কা লাগার ফলে হয়েছে, হিটটা বেরিয়েছে। আচ্ছা, এবার আমরা কিভাবে করব দেখো। আচ্ছা, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে কি হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। ছোট m মানে বুলেটের ভরটা আমাদেরকে বলেছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি। আচ্ছা, বুলেটের স্পিড স্মল ভি 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বড় ব্লকের ভরটা কত হয়ে যাবে? 9 ইন্টু 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্রতে দেখতে পাচ্ছি m ইন্টু স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল M ইন্টু স্মল m ইন্টু ক্যাপিটাল ভি। দেখো, প্রথমে কত ছিল? ভর ছিল m, বেগ ছিল v, টোটাল হয়ে যাচ্ছিল mv। যখন ধাক্কা লেগে গেছে তখন শুধুমাত্র এই ক্যাপিটাল M না, ব্লকটা না, তার সাথে তো ছোট mটাও তো তার মধ্যে আটকে গেছে, বুলেটটাও তো তার মধ্যে আটকে গেছে, তারা দুজনে তো একসাথে মুভ করছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে আমাদের? ক্যাপিটাল V ইকুয়াল টু m ইন্টু স্মল v বাই m প্লাস m। আমরা প্রত্যেকটার মান জানি। আচ্ছা, ক্যাপিটাল M এর মান কত? স্মল m এর মান হচ্ছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, v হচ্ছে 300 বাই m ইন্টু m, অর্থাৎ 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, ক্যাপিটাল M কত? এটা 9 ইন্টু এটা, স্মল m হচ্ছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। দেখো, উপর নিচে 4.2 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেটে যাবে, নিচে কত পড়ে থাকছে? 9 প্লাস 1, উপরে 300। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল ভি ইকুয়াল টু উপরে 300 পড়ে থাকছে আর নিচে 9 প্লাস 1 পড়ে থাকছে, কারণ 4.2 10 টু দি মাইনাস 2 দুজনে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের কাছে? 300 বাই 10 ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে বড় ব্লকটা, এটা কত বেগে মুভ করেছিল পিছন দিকে? 30 মিটার পার সেকেন্ডে এতটা সে মুভ করেছিল। এবার আমাদেরকে কত বলেছে? আমাদেরকে কোশ্চেনটাতে কি বলেছে যে বের করো যে হিট কতটা জেনারেট হয়েছে এই প্রসেসে, হিট জেনারেশন কত হয়েছে। আমি পাচ্ছি প্রথমে গতিশক্তি ছিল হাফ m ভি স্কোয়ার, এখন হয়েছে হাফ m ক্যাপিটাল ভি স্কোয়ার। এই যে গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে, প্রথমে হাফ m ভি স্কোয়ার নিয়ে তাকে ধাক্কা লেগেছে, সে কিছুটা বেরিয়ে গেছে। এই শক্তির যে চেঞ্জটা বা এই শক্তির যে ডিফারেন্সটা হচ্ছে, এটাই কি আমাদের হবে? এটাই আমাদের হিট শক্তিতে বেরোবে, হিট এনার্জিতে বেরিয়ে যাবে আমাদের। তাহলে এটা হিট এনার্জি আমাদেরকে বলেছে, তাই এটা শব্দতেও বেরোতে পারতো, অন্য কোনো এনার্জিতেও বেরোতে পারতো, কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে হ্যাঁ হিট এনার্জিতেই বেরোবে, তাই আমরা হিট এনার্জি বের করব। আচ্ছা, এখানে কত হচ্ছে?
হাফ এম, এম হচ্ছে 4.2 ইন্টু 10⁻², ভি 300 তার হোল স্কয়ার, ওকে, মাইনাস হাফ এম প্লাস এম কত, এম প্লাস এম দেখো আমরা বের করেছিলাম 4.2 ইন্টু 10⁻², যদি কমন নিয়ে নিই এই দুটো থেকে কত 9 + 1 পড়ে থাকবে, মানে 10 পড়ে থাকবে আমাদের কাছে আলটিমেটলি, ইন্টু 10, দুটোকে যোগ করে দেখবে এটাই আসবে 10 ইন্টু এটা, ইন্টু ভি স্কয়ার, ভি হচ্ছে 30 তার হোল স্কয়ার। এই দুটো থেকে আমরা কি কি কমন নিতে পারছি, আমরা কমন নিতে পারছি হাফ ইন্টু 4.2 ইন্টু 10⁻², এটাকে কমন নিয়ে নিচ্ছি। আমাদের হাতে কি কি পড়ে থাকছে, আমাদের হাতে পড়ে থাকছে 9, দুটো শূন্য, তারপর পাশে আরো দুটো শূন্য, মাইনাস এটাকে পুরো কমন নেওয়া আছে 3 ইন্টু কত হচ্ছে এটা 9, 0 0 900 ইন্টু 10 আছে 9000। আচ্ছা ইকুয়াল টু কত পড়ে থাকছে আমাদের কাছে, হাফ ইন্টু 4.2 ইন্টু 10⁻² ইন্টু কত হচ্ছে এটা, এটা আমাদের হচ্ছে তোমার 1 2 3টে শূন্য পড়ে থাকছে, এখানে আসছে তোমার 18, 10⁻, হিসাবগুলোকে সরিয়ে দাও, হাফ ইন্টু 4.2 ইন্টু দুটো শূন্য যাবে 810, এটা আমাদের কাছে পড়ে থাকছে। আমাদের অ্যান্সার কি চেয়েছে দেখি, আমাদের অ্যান্সারে দেখো ক্যালোরিতে রয়েছে, আমাদের এটা যেটা বেরিয়েছে এটা জুলেতে বেরিয়েছে, কারণ প্রত্যেকটা আমরা এসআই ধরে করছিলাম। আমাদের কাছে কত এসছে, আমাদের কাছে মোট হিট এনার্জিটা আমাদের কাছে বেরিয়ে গেছে এটা হাফ ইন্টু 4.2 ইন্টু 810। আচ্ছা এটাকে আমি করছি হাফ ইন্টু 4.2 ইন্টু 810, এত এনার্জি আমাদের হিট বেরিয়ে গেছে, এত জুল আছে। এবার আমরা জানি যে 4.2 জুল ইকুয়াল টু 1 ক্যালোরি, এটা আমরা জানি। আচ্ছা 1 জুল ইকুয়াল টু কত হয়ে যাবে 1/4.2 ক্যালোরি, আর এটা হাফ ইন্টু 4.2 ইন্টু 810, এটা কত হয়ে যাবে আমাদের কাছে হাফ ইন্টু 4.2 ইন্টু 810 বাই 4.2, এত ক্যালোরি, কেটে দাও, এটা ভাগ করলে কত থাকবে 405, তাহলে 405 ক্যালোরি হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোথায় হয়ে যাবে 405 ক্যালোরি আছে, হ্যাঁ 405 ক্যালোরি হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এত পরিমাণে তাপ আমাদের কি হয়েছে বেরিয়ে গেছে সিস্টেম থেকে। তো এই গেল কিছু কোয়েশ্চেন এবং তোমাদের হিট অ্যান্ড এনার্জি এবং ওয়ার্ক এনার্জি পাওয়ারের কিছু কোয়েশ্চেন এবং তাদের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কিছু প্রবলেম থাকে তাহলে বা যদি কোথাও কিছু ডিস্টার্ব লাগে তোমাদেরকে কিছু তাহলে তোমরা কমেন্টে জানাও, আমরা ফিডব্যাককে যথেষ্ট পজিটিভলি নিই। আর একটু অপেক্ষা করো, পরবর্তী ভিডিও শীঘ্রই আসতে চলেছে, তোমরা ততক্ষণ এই ভিডিওগুলোকে দেখো এবং প্র্যাকটিস করো। বাড়িতে তোমাদের কাছে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, ছায়া সাঁতরা যা রয়েছে সেখান থেকে তোমরা নিজেরা একটু দেখো, নিজেরা একটু প্র্যাকটিস করো। ততক্ষণ পর্যন্ত চলো, জয় হিন্দ, পরে আবার দেখা হচ্ছে।